আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার 1.5 বছর হলো বিয়ে হয়েছে। আমার মা, বাবা, হাজবেন্ড সংসারে কোনো কাজ আমাকে মা করতে দেয় না। সব সময় মা বলে তুমি এটা নিয়েই থাকো। একদম, যার যেটা গুণ সেটা থেকে এগিয়ে যেতে হবে। তোমার হাতের কাজ ভালো, তুমি সেটা নিয়ে কাজ করছো, খুব ভালো। নিজেদের জীবনের প্রতিটি অধ্যায় আছে নানান গল্প, সাহস, সংগ্রাম আর সাফল্যের গল্প। সেই গল্প আমাদের কত কি শিখিয়েছে, বুঝিয়েছে এই দিদিরা ঘরের আলো, সমাজের শক্তি, পরিবারের ভিত। আজও এমনই 4 জন দিদির জীবনের গল্প শুনবো। দিদিকা, তুমি একটা অন্য ধরনের কাজ করতে, সেখান থেকে ব্যাংকার হয়েছে। আগে কি করতে? দিদি, আমি MBA করেছিলাম হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের ওপর। হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের ওপর MBA করার পর আমি কলকাতার একটি লিডিং হসপিটালে চাকরি পাই। যা হয়, হসপিটালে চাকরির তো কোনো টাইম থাকে না, খাওয়া দাওয়ার কোনো টাইম থাকে না, লাইফস্টাইলের কোনো টাইম থাকে না। আমরা কখন ডিউটিতে যেতাম, কখন ডিউটিতে বেরোতাম, আমাদের কোনো টাইমের ঠিক ছিল না। আর আমি ছিলাম হচ্ছে পেশেন্ট সার্ভিস ডিপার্টমেন্টে, যেখানে সবসময়তেই আউট পেশেন্ট ইনপেশেন্ট ডিপার্টমেন্টের ভিড় লেগেই থাকতো। তো আরও যেটা মেন আমাদের অসুবিধা হতো, অনেক পেশেন্ট আমাদের সামনে চলে আসে, তাদের ছেড়ে তো আমরা ওয়াশরুম যাওয়া বা ফ্রেশ হওয়া এগুলোও যেতে পারতাম না। তো অনেকক্ষণ না খেয়ে থাকা, ওয়াশরুম না যাওয়া, এই দুটো জিনিস একসাথে আমার ট্রিগার হয়। একটা হয় আমার ইউরিন ইনফেকশন হয়ে যায়, আর সেখান থেকে আমার লিভার ইনফেকশন হয়ে যায়। মানে ওই অনেকক্ষণ না খেয়ে থাকতাম আর ইউরিন ইনফেকশনের কারণে মানে আমার শরীরটা ভেতর থেকে একদম ভেঙে গেছিলো। তো একদিন এরকমই অন ডিউটি একজন আমি পেশেন্ট রিলেটিভের সাথে কথা বলছিলাম, বলতে বলতে আমি অন ডিউটি সেন্সলেস হয়ে যাই। তখন আমাকে ডক্টর বলেন যে আমাকে এবার কিছু একটা চুজ করতে হবে, কারণ আমার শরীরটা ভেতর থেকে এতটাই ভেঙে যায় যে আমার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না। আচ্ছা। তো আমি তখন চাকরিটা ছেড়ে একটা ক্যারিয়ার ব্রেক নিয়ে আমি বাড়ি এসে PGTM করি ব্যাংকিংয়ের ওপরে। তো ব্যাংকিংয়ের ওপর PGTM করার পরে আমার সামনে এই সুযোগটা আসে, একটা অ্যাকচুয়ালিতে পরীক্ষা হয়। তো আমি অ্যাপ্লাই করার পর আমি সিলেক্টেড হই। 4 রাউন্ড ইন্টারভিউ হওয়ার পরে আজকে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে আমি সিনিয়র ফ্রড অ্যানালিস্ট হিসাবে আছি। বাচ্চা কতটুকু এখন? 2.5 বছর এসছে, আমার মেয়ে আছে ওখানে বসে। কি নাম বলো? শ্রুতিকা। ওকে। বাবার কি একটা মাত্র মেয়ে? আমি বাবা মার একমাত্র মেয়ে দিদি। কত দূরে থাকো? আমার বাড়ি চন্দননগর, বিয়ে হয়েছে ব্যান্ডেলে। ভালো থেকো ঋতিকা। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। শুভ্রাদি, রাজবাড়ি দিদিমণি, আবার ব্লকের দায়িত্বেও আছেন, প্রচুর দায়িত্ব, এত কি করে সামলান? বাবা মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন। এমন দিন গেছে আমরা হয়তো অর্ধেক করে ডিম খেয়েছি, আমার মা হয়তো খাইনি। অত্যন্ত স্নেহ দিয়ে বড় করেছেন। আমরা কখনো কষ্ট বুঝতে পারিনি, কিন্তু দেখতে পেতাম যে মা কষ্ট করছে, বাবাও কষ্ট করছে। সেই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের পরিকল্পনাই ছিল যে নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবা মায়ের মুখে আমাকে হাসি ফোটাতে হবে। 98-এ আমার অনার্স কমপ্লিট হয়েছিল, তখনই ফার্স্ট SSC ফর্ম বেরিয়েছিল। আমার কিন্তু অনার্স পরীক্ষা এবং চাকরির পরীক্ষা একসাথে হয়েছিল, ফলে আমি গ্র্যাজুয়েশনের উপরে আমার চাকরিটা হয়ে যায়। 4 জানুয়ারি 99 আমি চাকরি জয়েন করি, কিন্তু ফেব্রুয়ারিতে আমার অনার্সের রেজাল্ট বেরোয়। তারপরে আবার আমি 99 থেকে চাকরি করার পরে আমি মাস্টার ডিগ্রি করি, বিএড করি। বিয়ে হয় 2 বছর পরে, বাচ্চা আরও 3 বছর পরে, কারণ আমি আরও একটা ডবল এমএ করি। আমার লেখাপড়ার ভীষণই ইচ্ছে ছিল এবং মাও চাইতেন। তো এই যে ধরুন আপনি স্কুলের এত বড় একটা দায়িত্বে আছেন, সেই জায়গা থেকে সময়টা বার করেন কিভাবে যে সমাজের জন্য কাজ করবে? স্কুলে আমার ডিস্ট্রিক্ট কমিটি, যেহেতু আমি মেম্বার, এখানে এই যে নিবেদিতা সেক্টর 5-এ নিবেদিতা ভবন, ডিরোজিও ভবন, এইসব জায়গায় যাদের পেনশন ফাইল আটকে যায় সেগুলো আমার দায়িত্ব। খুব ভালো লাগলো পরিচয় হয় শুভ্রাদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাউন্ড দ্য ক্লক আপনি বিজি, সুস্থ থাকাটা মেইন দরকার। একদম একদম। মিতালি, হোম ডেলিভারি ব্যবসা শুরু হলো কিভাবে? হাজব্যান্ড আমরা দুজনেই টেলার লাইনে ছিলাম। তো আমার হাজব্যান্ড খুব একটা ইনকাম ছিল না, খুব কম, কিন্তু দুজনে চলে যেত মোটামুটি। 16 সালে আমার মেয়ে হয়। তো 16 সালে যখন আমার মেয়ে হয় তখন সেলাই করতে দিত না, মেশিনের উপর উঠে যেত। দিনের পর দিন আমরা না খেয়ে থাকতে হয়েছে, মেয়েকে দুধ কিনে দিতে হতো বলে। মেয়ে রাত্রি 10টায় ঘুমালে 10টার পর আমি সেলাই করতে বসতাম, বেশি কাজ করতে পারতাম না। তখন আমি বসে বসে একদিন চিন্তা করলাম কি করা যায়। হঠাৎ পরের দিন আমি 100 টাকা দিয়ে সামান্য একটু মটর আর একটু আলু আর কিলোখানেক আটা কিনে আমি আমার বাড়ির সামনে একটা টেবিল পেতে আমি বসে যাই। তো যখন বসে যাই সেই দিনকে আমার সব খাবারই বিক্রি হয়ে গেছিল। তো যখন বিক্রি হয়ে গেছিলো খুব আনন্দ পেয়েছিলাম যে আজকে যদি আমি 100 টাকায় বিক্রি করলাম, কালকে তো নিশ্চয়ই আমার আরও 4টে জায়গায় আরও 8টা লোকও তো হতে পারে। তো পরের দিন আমি সেম করি, আরেকটু বাড়াই, পরের দিনও আমার বিক্রি হয়ে যায়। কিন্তু হাজব্যান্ড তখন দর্জি লাইনে চলে যেত, সেটাও সমস্যা হতো, আমার মেয়েকে দেখার কেউ ছিল না। আর দিনের পর দিন যখন 4টে থেকে 8টা, 8টা থেকে যখন 10টা হয় তখন ওকে বলি যে তোমার তো ইনকামটা খুব কম, তো
তো তুমি এই লাইনটা যদি যোগ দাও তাহলে আমরা দুজনে হয়তো এটা অনেকটা বড় করতে পারি। তো হাজবেন্ড প্রথমে রাজি হয়নি, বললো আমি একটা প্রফেশনে আছি, আমার এটা সুবিধা হয়, তো আমি তো তোমার কিছুই সহযোগিতা করতে পারবো না, না আমি কাটতে পারবো, না আমি রাঁধতে পারবো, না তুমি তো দাঁড়াতে পারবে, দুটো পয়সা তো নিতে পারবে, বা একটা মেয়েটাকেও দেখতে পারবে। এই করে আমি দিনের পর দিন মোটামুটি রাস্তায় ঘুগনি আলুর দম বাড়ির সামনেই আর রুটি বিক্রি করি। দেখো তুমি আজকে এত কষ্ট করছো, একদিন দেখবে হয়তো তোমার নিজস্ব দোকান হবে, তোমার হয়তো লোকবল অনেক বাড়বে, একদম। তোমার সাহায্যের হাত বাড়বে, তখন তোমার এই কষ্ট আর কষ্ট মনে হবে না। আর দিদি আমি খুবই কষ্ট, আমি যখন বিয়ে করেছি আমার সিলিং ফ্যানটাও ছিল না দিদি, এখন সব হয়েছে। এখন দিদি আমি একটা স্কুটি কিনেছি, বাহ! আমি একটা ফ্ল্যাট কিনেছি, মেস করবো বলে কিনেছি, যে 5টা ছেলে থাকবে, খুব ভালো। তাদেরকে খাবার দাবার দিতে পারবো, এরকম মেস করেছি, তখন আমার একটু খাটনিটা কমে যাবে। পূজা, জুয়েলারি বিজনেস এত সুন্দর তোমার হাতের কাজ কিভাবে শুরু হলো? দিদি আমি স্কুল শেষ করার পর আমাদের ওখানে সুতোর দোকান আছে, তো সেখানে গেছিলাম, তো সেখান থেকে কিছু জিনিস আমি সুতো, সুচ এসব জিনিস কিনে নিয়ে আসি। আর তাছাড়া হচ্ছে ছোটো থেকে আমি আঁকতাম, এবার মায়ের কাছে কিছু এমব্রয়ডারি স্টিচ সেলাই শেখা, তো সেইগুলো টুকটাক সেলাই করতে করতে এরকম করতে করতে জুয়েলারি কিছু বানাই, তো নিজের জন্যে। তো তখন আমার স্কুল ফ্রেন্ডরা তারা নিতে চায় জিনিসটা, তাদেরকে দিই, তাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই। তখন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি অলংকারী বলে, তো সেখানে আমি কিছু জিনিস যেগুলো আমি বানাই, কয়েকটা জিনিস আমি ছবিটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, 1, 2, 3 এরকম করতে করতে ভালো রেসপন্স পাই। তখন আস্তে আস্তে আমি কি করলাম, আমার একটা পেজ খুললাম যেটা হচ্ছে অলংকারী স্টোর। 1, 2 বানাতে বানাতে দেখলাম যে ভালো রেসপন্স আসছে, ভালো ফিডব্যাক পাচ্ছি, হয় না, মানে একটা জিনিস মানে সেল হয়ে গেলে আনন্দ লাগে, তারপরে আবার একটা জিনিস বানাই নতুন, এরকম করতে করতে ভেবে নিয়েছি যে আমি এটাকে নিয়েই আমি এগোবো। আগে আমি কি করতাম, কাপড়ের জুয়েলারি বানাতাম, ব্লাউজ পিস যেগুলো হয় না, কলমকারি, আজরাক, এইসব পিসগুলো আমাদের ওখানে দোকান থেকে আমি কিনে নিয়ে আসতাম, তো সেগুলো দিয়ে আমি নিজে ডিজাইন করে। খুব সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম কাজ, সাবধানে করতে হয়, সময় সাপেক্ষ, প্রচন্ড সময়, আর সব থেকে বড় চোখের ওপর প্রচুর প্রেশার পড়ে। নিজের দোকান করার ইচ্ছে আছে? 5 মাস হলো NS 34 আমাদের কৃষ্ণনগরে আমি একটা দোকান করেছি। খুব ভালো। দোকানে তো প্রচুর ডিসপ্লে করতে হয়, সারাটা দিন আমার এই কাজ করেই চলে যায়। এবং আমার 1.5 বছর হলো বিয়ে হয়েছে। আমার মা, বাবা, হাজব্যান্ড সংসারে কোনো কাজ আমাকে মা করতে দেয় না, সব সময় মা বলে তুমি এটা নিয়েই থাকো। একদম, যার যেটা গুণ সেটা থেকে এগিয়ে যেতে হবে। তোমার হাতের কাজ ভালো, তুমি সেটা নিয়ে কাজ করছো, খুব ভালো। খুব ভালো থেকো পূজা, নিজের দোকান, নিজের বিজনেস, নিজের হাতের কাজ নিয়ে আরো বড় হও। তোমার জন্য আমি একটা জুয়েলারি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ ফুল হয়, আচ্ছা, শিব ঠাকুরের প্রিয় ফুল, তো সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বাহ। এমব্রয়ডারি স্টিচ দিয়ে। বাহ, সুন্দর, বিউটিফুল। এটা টোটালটা, এটা কানের দুল, থ্যাংক ইউ। এই টোটালটাই হাতে স্টিচ করে করা। থ্যাংক ইউ।